স্ক্রিন শেয়ার না করে কিছু জিনিস আমরা শুরু করছি। তো স্ক্রিন শেয়ারে তুমি দেখতে পাচ্ছ যে চ্যাপ্টারের প্রথম ডেফিনিশন টাইপ যেটা বলা আছে, তো the difference in the values of an integral of a function fx for two specific values of the dependent variable x, say x equal a and x equal b, is said to be definite integral over ab, and symbolically it is written as a to b fx equal f of x a to b f of b minus f of a. অর্থাৎ গত ক্লাসে আমরা যেটা অলরেডি প্রবলেম সলভ করছি সেক্ষেত্রে এই ফর্মুলাটা দেওয়া ছিল যে কোনো একটা ফাংশনে যখন ইন্টিগ্রেট করা হবে, ইন্টিগ্রেট করার পরে তার আপার ভ্যালু হলো বি, লোয়ার ভ্যালু হচ্ছে এ। তো সেটাকে আমরা লিখলাম এভাবে এফ অফ বি মাইনাস এফ অফ এ। আমাদের অ্যাজাম্পশন ছিল যখন ওই ফাংশনকে ইন্টিগ্রেট করা হয় তখন সেটাকে আমরা এক্সপ্রেস করবো ক্যাপিটাল এফ এক্স দিয়ে। তো স্মল এফ অফ এক্স এটা এক্স একটা ফাংশন, ক্যাপিটাল এফ অফ এক্স এটাও এক্স একটা ফাংশন। তো পার্থক্য কোথায়? যখন আমি ফাংশনকে ইন্টিগ্রেট করি, ইন্টিগ্রেট করার পরে যে রেজাল্টটা পাচ্ছি সেটাকে আমি বলতেছি ক্যাপিটাল এফ। তারপরে গিয়ে আমি এক্স এর জায়গায় একবার আপার ভ্যালু একবার লোয়ার ভ্যালু সেট করতেছি। তো এটা ইউজ করি যখন আমরা প্রবলেম সলভ করবো আমরা প্রথমে এটাকে ইউজুয়াল নিয়ে ইন্টিগ্রেট করবো। ইন্টিগ্রেট করার পর আমাদের লাস্ট পর্যায়ে কাজ হবে শুধুমাত্র এক্স এর জায়গায় একবার আপার ভ্যালু বসাই দেবো মাইনাস এক্স এর জায়গায় লোয়ার ভ্যালু, তাতে করে আমরা ওই স্পেসিফিক ভ্যালুটা পেয়ে যাচ্ছি। এটা তো জানি এ ইজ লোয়ার লিমিট, বি ইজ আপার লিমিট। তারপরে বলা আছে স্টেট এন্ড প্রুভ ফান্ডামেন্টাল থিওরেম অফ ইন্টিগ্রাল ক্যালকুলাস। অর্থাৎ এখানে যে সূত্রটা আছে এটাকে আমরা বলতেছি ফান্ডামেন্টাল থিওরেম বা মৌলিক উপপাদ্য অফ ইন্টিগ্রাল ক্যালকুলাস। তো বইতে এটার একটু প্রুফ দেওয়া আছে। তো তুমি যে কোনো বই ফলো করতে পারো, যেটা তোমার কাছে ইজি মনে হয় ওরকম একটা কোনো বই থেকে তুমি এটার প্রুফটা দেখে নেবে। তারপরে জিওমেট্রিক্যাল ইন্টারপ্রিটেশন অফ এ টু বি এফ এক্স ডিএক্স, অর্থাৎ জ্যামিতিক ব্যাখ্যা যেটা, আমরা এটা দ্বারা কি মিন করি সেই কথাটা হলো দ্য ডেফিনিট ইন্টিগ্রাল এ টু বি এফ এক্স ডিএক্স ইজ দ্য এরিয়া bounded by the curve y equal to f of x, the x-axis and the two ordinates at x equal a and x equal to b. গত ক্লাসে আমরা ধরুন একটা ফিগার ইউজ করছি, সেখানে জ্যামিতিক ব্যাখ্যাটাকে আমরা যেটা মিন করলাম এগুলো আমার এক্স অ্যাক্সিস, এটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস, এগুলো অরিজিন। আর একটা কার্ভের জেনারেল শেপ যদি আমি ধরে নিই ওয়াই ইকুয়াল টু এফ অফ এক্স, এরকম একটা কার্ভ থাকবে। তো এটা নির্দিষ্ট যে কার্ভ থাকবে ওইটাকে আমরা ড্র করে সেখান থেকে এরিয়া বের করতে পারবো। আমি সাধারণ সিম্বলিক্যালি যেটা ওয়াই ইকুয়াল টু এফ অফ এক্স এটা কার্ভ, এখান থেকে আমি নিচ্ছি এক্স ইকুয়াল টু এ, এটা হচ্ছে আমার এক্স ইকুয়াল টু বি। তাহলে এ টু বি এফ অফ এক্স ডিএক্স এটা মিন করবে মূলত মাঝখানে যে এরিয়া, এই এরিয়াটাকে আমরা এখানে মিন করতেছি। বাউন্ডেড বাই এক্স অ্যাক্সিস দ্য কার্ভ এন্ড এক্স ইকুয়াল এ এক্স ইকুয়াল টু বি, চারটা দ্বারা বাউন্ডেড যে এরিয়া এটা মূলত এখান থেকে বের হয়ে আসে। সেটা এখানে লেখা আছে দ্য ডেফিনিট ইন্টিগ্রাল ইজ দ্য এরিয়া বাউন্ডেড বাই দ্য কার্ভ ওয়াই ইকুয়াল টু এফ অফ এক্স, the x-axis and the two ordinates that x equal a and x equal b.
এবং কিছু প্রপার্টিজ অফ ডেফিনিট ইন্টিগ্রাল, আমরা ডেফিনিট ইন্টিগ্রালের প্রবলেম সলভ করতে গিয়ে মাঝখানে কিছু প্রপার্টিজ ইউজ করব, যেটা হলো 1 নম্বর প্রপার্টিজ a to b f of x dx equal a to b f of z dz। তো এখানে তুমি যেটা দেখতে পাচ্ছ ভেরিয়েবলটা শুধুমাত্র চেঞ্জ, এখানে হচ্ছে আমার x ভেরিয়েবল, এখানে হচ্ছে আমার z ভেরিয়েবল। তো বলা আছে যদি আমি ভেরিয়েবলটাকে চেঞ্জ করে দেই আর ফাংশনের কোনো রকম পরিবর্তন না হয়, শুধুমাত্র ভেরিয়েবল দ্বারা সেটাকে রিপ্লেস করা হয়, তাহলে তোমার দুটো সেম ভ্যালু দিবে। এখানে ফাংশন অফ x ইন্টিগ্রেশন উইথ রেসপেক্ট টু x, x এর ভ্যালু a to b, ফাংশন অফ z ইন্টিগ্রেশন উইথ রেসপেক্ট টু z, z এর ভ্যালু a to b। তো এই কনসেপ্ট এখানে তোমার দুটো সেম জিনিস। আর 2 নম্বর প্রপার্টিজে বলা আছে a to b fx dx equal a to c fx dx plus c to b fx dx, where c lies between a and b। যদি c a এবং b এর মাঝখানে কোনো একটা ভ্যালু হয়, তাহলে a থেকে c আর c থেকে b, অর্থাৎ আমার যে টোটাল রেঞ্জ ছিল a b সেটাকে আমি ভেঙে লিখতে পারি। এটা মিন করছে আমার একটা জিনিস, যেমন ধরো আমি a থেকে b এতটুকু ক্যালকুলেশন করতে চাচ্ছি, আর c হচ্ছে তার মাঝখানে কোনো একটা পয়েন্ট, এবং সিটা যে কোনো জায়গায় হতে পারে। এখানে বলা আছে where c lies between a and b, c যদি a এবং b এর মাঝখানে কোনো একটা বিন্দু হয়, তাহলে আমি আমার প্রয়োজনে আমি নিতে পারবো a থেকে c পর্যন্ত, c থেকে b পর্যন্ত। যদি আমার কোনো একটা প্রবলেমের ক্ষেত্রে এগুলো কিছু ইউজ করতে হয়, আমি পুরো জিনিসটাকে ভেঙে একাধিকবার করতে হবে। এখানে তো শুধু একটা দেখানো আছে, এরকম অনেকগুলো হতে পারে। ধরো এখানে সি আছে, এখানে ডি আছে, বা আরো বেশি পয়েন্ট আছে। যে কটা পয়েন্ট দেওয়া থাকবে আমি ইন্ডিভিজুয়াল সেগুলিকে বের করবো, এ থেকে সি, আবার সি থেকে ডি, আবার ডি থেকে বি। এইভাবে যখন তুমি একটা পুরো ইন্টিগ্রালকে ভেঙে ভেঙে লেখো, দুটো সেম রেজাল্ট দেবে। কারণ আমার টোটাল ছিল এ থেকে বি পর্যন্ত, আমি প্রথমে নিচ্ছি এ থেকে সি পর্যন্ত, আবার পরে নিচ্ছি সি থেকে বি পর্যন্ত। লেখার সময় খেয়াল করতে হবে প্রথমটা আপার ভ্যালু আর পরেরটা লোয়ার ভ্যালু সেম হতে হবে। একইভাবে যদি আমি এটাকে এক্সটেন্ড করতাম, এটার আপার ভ্যালু এটার লোয়ার ভ্যালু তোমার সেম থাকবে। আর একটা 3 নম্বরে কোশ্চেন হচ্ছে, হ্যাঁ কোশ্চেন করো। স্যার, ওখানে আমার তো ফার্স্টে দেওয়া আছে বি, আপার ভ্যালু হচ্ছে বি আর লোয়ার হচ্ছে এ, তাহলে ওখানে সিটা কেন আসবে স্যার? আচ্ছা, সেটা কেন আসবে সেটা হলো তুমি যদি কোনো একটা প্রবলেম সলভ করতে গিয়ে এমন কোনো কেস অ্যারাইজ করে যে মাঝখানে কোনো একটা পয়েন্ট তোমাকে নিতে হবে, এটা একটু ক্লিয়ার করলে বুঝতে পারবে। ধরো একটা ফাংশন ডিফাইন করে দেওয়া আছে y = x স্কয়ার, এখানে x এর রেঞ্জ দেওয়া আছে 0 থেকে 1 পর্যন্ত, আবার পরে আরেকটা ফাংশন দেওয়া আছে সেখানে রেঞ্জ দেওয়া আছে 1 থেকে 2 পর্যন্ত। অর্থাৎ টোটাল রেঞ্জে যদি ফাংশনটা সেম না হয়ে ডিফারেন্ট ফাংশন হয়, কিন্তু তোমাকে ক্যালকুলেট করতে বলা হচ্ছে সম্পূর্ণ রেঞ্জে। তো প্রথম যে ফাংশন দেওয়া আছে y = x স্কয়ার, তার জন্য ধরো 1 থেকে 2 পর্যন্ত তুমি ক্যালকুলেট করছো, আর পরে যখন এই ফাংশনটা চেঞ্জ হয়ে যাচ্ছে, তখন 2 থেকে 3 পর্যন্ত তোমাকে অন্যভাবে ক্যালকুলেশন করতে হবে। স্যার তখন মানে আপার ভ্যালু প্রথমে সিটা আপার ভ্যালুতে যাবে আর লাস্টেরটাই সি হচ্ছে লোয়ারে যাবে, বাকিটা কি? হ্যাঁ, তোমার যেমন আমি একটু দেখানোর চেষ্টা করছি, এখানে তুমি দেখো। স্যার এটা আপনি উদাহরণ দিয়ে একটু বুঝাই দিন তাহলে ভালো। ধরো একটা কার্ভ এভাবে ডিফাইন করে দেওয়া আছে এ থেকে সি, এ থেকে সি একটা রেঞ্জ, এই রেঞ্জে তোমার ফাংশনটা হচ্ছে এরকম, আবার সি থেকে বি যেটা সেখানে তোমার ফাংশনটা হচ্ছে এরকম। তো এখানে কিন্তু টোটাল রেঞ্জে ফাংশনটা সেম না, বরঞ্চ ফাংশন ডিফারেন্ট। তো তোমাকে যদি বলা হয় যে এ থেকে বি পর্যন্ত এই পুরো এরিয়াটা তোমাকে নিতে হবে, তখন তুমি শুধুমাত্র এ থেকে বি একবারে লিখে সেটা বের করতে পারো না, কারণ তোমার এই পয়েন্টে এসে ফাংশনটা ডিফার করতেছে।
তো এই ফাংশনের জন্য তোমাকে একভাবে ক্যালকুলেশন করতে হবে, আবার এই ফাংশনের জন্য একভাবে ক্যালকুলেশন করতে হবে। তো এই সমস্ত ক্ষেত্রে আমি যেখানে প্রয়োজন ওখানে আমি পুরো রিজিয়নটাকে আলাদা আলাদা ভাগ করে নিতে পারবো। তো এটাতে আমি চিন্তা করছি যেহেতু সি পয়েন্টে এসে আমার ফাংশনটা চেঞ্জ হয়ে যাচ্ছে, তাহলে এ থেকে সি পর্যন্ত আমি এটাকে ক্যালকুলেট করবো একভাবে, আবার সি থেকে বি পর্যন্ত এটাকে আরেকভাবে ক্যালকুলেট করবো। আর এই লিমিটটাকে সাজাতে গিয়ে প্রথমটাকে তুমি কি লিখবে, যে লোয়ার লিমিট বা লেফট হ্যান্ড লিমিট, লেফট হ্যান্ড লিমিট এটা, রাইট হ্যান্ড লিমিট এটা, তাহলে তোমাকে লিখতে হবে এ থেকে সি। আর পরেরটা লেফট হ্যান্ড লিমিট এটা, রাইট হ্যান্ড লিমিট এটা, তোমাকে লিখতে হবে সি থেকে বি। তো অটোমেটিকলি তোমার ওইভাবে ফরমেশন হয়ে যাবে যদি তুমি ক্লিয়ার থাকো। আমি এ থেকে সি পর্যন্ত নিচ্ছি, এটা হলো আমার রাইট হ্যান্ড লিমিট, আপার লিমিট। আবার যখন এই অংশটা চিন্তা করবো তখন এটা হচ্ছে আমার লোয়ার লিমিট। তোমার কাছে কি ক্লিয়ার না আর একটু ক্লিয়ার করতে হবে? জি স্যার, ক্লিয়ার হয়েছে। ক্লিয়ার। এটা জাস্ট ওই কনসেপ্টটাই, আমার প্রয়োজন আমি সেটাকে ভাঙবো, কিন্তু অযথা আমি সেটাকে ভেঙে লেখার প্রয়োজন নেই, এখানে সেই হিসাবে প্রপার্টিসটা দেখানো আছে। 4 নাম্বারটা হচ্ছে 0 to a fx dx equal 0 to a f of a minus x dx। তো প্রপার্টিসগুলো তোমাকে একটু ভালোভাবে ডিপলি চিন্তা করতে হবে যে আমার কোথায় চেঞ্জ। না এখানে দেখতে পাচ্ছ লিমিট সেম, এখানে লিমিট সেম 0 থেকে a 0 আর থেকে a। ওই হ্যাঁ, কোশ্চেন থাকলে বলো। 0 থেকে a লিমিট হচ্ছে ফাংশন অফ ফাংশন অফ a minus x। এটা যেমন f of x, আর এখানে দেখতে পাচ্ছ f of a minus x, এটা কি করছে হচ্ছে আমার আপার লিমিট। স্যার ওই যে মাইনাস যে আসছে ওই পাশের অংশে যে মাইনাস। মানে ক্লিয়ার বুঝতে পারছি না, তবে বোধহয় একটা প্রসঙ্গ তুমি আনতে চাচ্ছ, এখানে যে মাইনাস চলে আসছে 3 নাম্বার। 3 নাম্বারটা আমি কি বলিনি তাহলে, জি এটা স্যার হলো এইটা। a to b হ্যাঁ dx, হ্যাঁ হ্যাঁ ইকুয়াল মাইনাস b to fx dx। এটা আমার তাহলে তোমার স্কিপ হয়ে যাচ্ছিল। যদি আমার আপার লিমিট আর লোয়ার লিমিটকে ইন্টারচেঞ্জ করি তাহলে একটা মাইনাস চিহ্ন আমাকে নিয়ে আসতে হবে। এখানে লোয়ার লিমিট a আপার লিমিট b, কিন্তু পরে এসে লোয়ার লিমিট b আপার লিমিট a। যে কোনো ইন্টিগ্রালের ক্ষেত্রে যদি আপার লিমিট আর লোয়ার লিমিটকে আমি চেঞ্জ করি তখন দেখা যাবে একটা সাইন চেঞ্জ হয়ে যাবে। এটা খুব স্বাভাবিক, কারণ যখন তুমি বাম থেকে ডানে যাচ্ছ এটাকে যেভাবে ক্যালকুলেশন করো, যদি ডান থেকে বামে এসে ক্যালকুলেশন করো তখন দেখা যাবে একটা নেগেটিভ সাইন এখানে বের হয়ে আসবে। এটা খেয়াল করতে হবে। যখন আমি লিমিটকে চেঞ্জ করে দেবো উপর নিচ, তখন মাইনাস চিহ্ন আমাকে দিতে হবে। ঠিক আছে স্যার, বুঝতে পারছি। আর 4 নম্বরটা বলতেছিলাম যে লিমিট সেম দুটাতেই, কিন্তু প্রথমে হচ্ছে ফাংশন অফ এক্স আর পরেরটা হচ্ছে ফাংশন অফ এ মাইনাস এক্স। তাহলে বোঝা গেল আপার লিমিট থেকে এক্স বাদ দিয়ে যে একটা জিনিস পাওয়া যাবে, স্যার আমাদের উপরের নিয়মটা করলে সহজ হবে, না হচ্ছে নিচে যেটা করছেন এটা সহজ হবে? স্যার উপরেরটা তো শুধু মানে এক্স কিউ কে ইন্টিগ্রেশন করে যেটা হবে তার থেকে বাদ দিলে
আচ্ছা, তুমি এই ক্ষেত্রে একটা অপশন যে তুমি উপরটা বা নিচেরটা যখন এটা করতে পারো, এটা তোমার হয়তো দুটোতে এক জায়গায় এসে সেম হবে, কারণ একটা তোমার জিরো হয়ে যাবে। তো এটা একটা কোয়েশ্চেন তোমার ঠিক আছে, তবে আমার এখানে যেটা উদ্দেশ্য সেটা হলো কিছু প্রবলেম থাকবে এমন, আমি যখন পরবর্তী প্রবলেমে যাচ্ছি তোমার কোথাও কোথাও এমন প্রবলেম থাকবে, যদি আমি এই প্রপার্টিসটাকে ইউজ করি তো দেখা যাবে খুব সহজেই সেই প্রবলেমটাকে মিনিমাইজ করে সলভ করা যায়। তো প্রপার্টিসটা মূলত সে সমস্ত ক্ষেত্রে আমি ইউজ করব যদি এটাকে ইউজ করে আমি সিম্পল কোনো ফর্মে সেটাকে অ্যান্সার বের করতে পারি। আর এটা কিভাবে ইকুয়াল হয় সেটা দেখানোর জন্য আমি দুটো এক্সাম্পল এখানে দিচ্ছিলাম, যে একটা হলো 0 to 2 x³ dx, আর হচ্ছে 0 to 2 - x² dx। আমার প্রপার্টিজে বলা আছে দুইটা সেম ভ্যালু দিবে। তাহলে আমি তোমাদেরকে 2 মিনিট সময় দিচ্ছি, তোমরা একটু ক্যালকুলেশন করে দেখো যে 0 to 2 x³ dx এর ভ্যালু কত আসে, আর 0 to 2 - x² তার ভ্যালু কত আসে। যদি সেম ভ্যালু আসে তাহলে বুঝবো যে এই প্রপার্টিজটা এখানে ভ্যালিড। এই কাজটুকু একটু করো, জাস্ট দুইটাকে ইভালুয়েট করো। স্যার লিমিটের মান যদি দেওয়া থাকে তাহলে তো সব যে কোনো নিয়মে যদি অন্য নিয়মে করি তাও তো অ্যান্সার সেমই আসবে। তোমার এখানে যেহেতু ডেফিনেটিক্যাল, তুমি যেভাবে যাও তোমাকে অবশ্যই সেম জিনিস পেতে হবে।
বলো তোমাদের রেসপন্স বলো, কি পাচ্ছ, প্রথমটাতে কত, পরেরটাতে কত সেটা বলো। স্যার প্রথমটার অ্যান্সার 4 হয়, কিন্তু স্যার সেকেন্ডটা করতে পারছি না, একটু প্রবলেম হচ্ছে। সেকেন্ডটা করতে পারছো না কেন বলো। স্যার সেকেন্ডের আনসার 4 আসে। 4 আসে। তো আগে যে বলছো করতে পারছো না, এটা তুমি সিম্পলি ইন্টিগ্রেট করো, এটাকে তুমি লেখো 2 - x পাওয়ার 4 ডিভাইড বাই 4, আর নিচে যে তোমার একটা মাইনাস সাইন দিবে, অর্থাৎ আমি এটাকে যদি x ধরে নেই বা z ধরে নেই, তো 2 - x হোল কিউব, এটা থেকে তুমি লিখতে পারো 2 - x পাওয়ার 4 ডিভাইড বাই -4। এখানে যেহেতু x এর কোএফিসিয়েন্ট 1, এটা তো কনস্ট্যান্ট, এখানে তুমি এখানে সরাসরি এটাকে ফর্মুলা ইউজ করতে পারো। অর্থাৎ ইন্টিগ্রেট করার পরে তোমার রেজাল্ট হচ্ছে -1/4 2 - x পাওয়ার হচ্ছে 4। যখন ওইটাকে তুমি লিমিট সেট করো তখন দেখবে সেম ভ্যালু আসবে। আরেকটু চেষ্টা করো, চেষ্টা সবাইকে করতে হবে, কারণ তুমি যদি এদিক থেকে ক্যালকুলেশনগুলি ক্লিয়ার না হতে পারো, পরে যখন আমাকে বিভিন্ন প্রপার্টিজ ইউজ করতে হবে প্রবলেমের মাঝখানে গিয়ে, তখন তুমি সেখানে আরো অসুবিধা পড়ে যাবে। পরেরটা স্যার 4 আসে অ্যান্সার। তাহলে তোমার দুইটাই 4 আসে। জি স্যার। আচ্ছা, যাই হোক, এটা আমি বলতে চাচ্ছিলাম, আমি প্রপার্টিজটার সাথে এটাকে ম্যাচ করতেছিলাম একটা এক্সাম্পল, যে 0 to a f of x dx, তার পরিবর্তে আমি লিখলাম 0 to 2 x cube dx, where f of x equal to x cube।
এখানে বলা ছিল ফাংশন অফ এক্স, সেটাকে আমি একটা এক্সাম্পল হিসেবে নিচ্ছি এক্স কিউব। লিমিট দেওয়া ছিল 0 টু a, এর ভ্যালু আমি নিচ্ছি 2। তাহলে পরে তারা বললো এটা ইকুয়াল টু হবে 0 টু a f অফ a মাইনাস এক্স। আমার লিমিট ঠিকই থাকবে, আমি শুধু এটাকে লিখবো ফাংশন অফ a মাইনাস এক্স, অর্থাৎ আপার লিমিট মাইনাস এক্স। তাহলে আমি সেই কাজটা এখানে করলাম যে ফাংশন অফ a মাইনাস এক্স ইকুয়াল ফাংশন অফ 2 মাইনাস এক্স, কারণ a হচ্ছে আমার আপার লিমিট, এর ভ্যালু 2। তো কোন সিম্বলটা কি মিন করে এটা তোমাকে খুব বেশি শার্পলি ধরতে হবে। যেখানে f অফ a মাইনাস এক্স, এই জিনিসটা কি, এটা হচ্ছে আমার এই ইন্টিগ্রালের আপার ভ্যালু। তাহলে f অফ a মাইনাস এক্স, f অফ 2 মাইনাস এক্স। তো একটা ফাংশন যদি f অফ x ইকুয়াল টু x কিউব হয়, সেখান থেকে তুমি f অফ 2 মাইনাস এক্স কি লিখবে, 2 মাইনাস এক্স হোল কিউব। কারণ ফাংশনের যে ধারণা ফাংশন অফ এক্স এক্স কিউব, যখন আমি ব্র্যাকেটের ভিতরে এক্স এর পরিবর্তে 2 মাইনাস এক্স লিখতেছি, তখন ডান পাশে প্রত্যেকটা এক্স এর পরিবর্তে 2 মাইনাস এক্স দ্বারা রিপ্লেস করতে হয়। এই হলো ফাংশনের ধারণা, যে ফাংশন অফ এক্স ইকুয়াল টু এইটা হয়। যখন ফাংশন অফ 2 মাইনাস এক্স নিব, তো ডান পাশে যে ভ্যালু দেওয়া ছিল ওই জায়গাটাতে 2 মাইনাস এক্স লিখতে হবে এক্স এর পরিবর্তে। তাহলে আগে 2 মাইনাস এক্স লিখো, পরে তুমি পাওয়ারটা দাও। তো এটা ক্যালকুলেশন করলে যেহেতু আমি 4 পেয়েছি, পরেরটাতে 4 পাচ্ছি, তাহলে প্রপার্টিজটা ভ্যালিড, এই কারণে প্রপার্টিজটা এভাবে দেওয়া আছে। তো 5 নাম্বার প্রপার্টিজটা দেখো। 5 নাম্বার প্রপার্টিজ বলা আছে 0 টু n a fx dx ইকুয়াল n 0 টু a fx dx if f of a plus x ইকুয়াল টু f of x। এখানে আমার আপার লিমিট ছিল n ইনটু a, অর্থাৎ এর মাল্টিপ্লাই হচ্ছে n, n দিয়ে আমি একে মাল্টিপ্লাই করতেছি। তো এটাকে আমি লেখা যাবে, n টা আগে চলে আসবে 0 টু a, সবই ঠিক আছে। ফাংশন অফ x, ফাংশন অফ x, সেখানে কোনো চেঞ্জ নেই। শুধুমাত্র আপার ভ্যালু যেটা ছিল n সংখ্যক a, আমি এটাকে রেখে তার যে সহগ সেটাকে আগে নিয়ে আসবো। এটা ক্যালকুলেশন করলে যে মান আসবে, এটা ক্যালকুলেট করলে সেই মান আসবে, প্রোভাইডেড f অফ x প্লাস x ইকুয়াল টু f অফ x। এটা কেবলমাত্র তখনই প্রযোজ্য হবে যখন ডান পাশের এই প্রপার্টিজটা হোল্ড করবে। এটা তোমার শুধুমাত্র তখনই তুমি ইউজ করতে পারো যদি ফাংশনটা এমন থাকে যে ফাংশন অফ a প্লাস x ইকুয়াল টু ফাংশন অফ x। তো সাধারণত ট্রিগোনোমেট্রিক ফাংশন যেগুলি পিরিয়ডিক ফাংশন, এবার পিরিয়ডিক ফাংশন বা পর্যায়ক্রমিক যে ফাংশনগুলি আছে, ওই জায়গাটাতে আমি এই এক্সাম্পলটাকে সেট করতে পারবো। তো তুমি একটু চিন্তা করে দেখো, আমার যে ফাংশনগুলি ছিল সাইন কস, টেন কট, সেক কোসেক, এর ভিতরে কোন জায়গাটাতে আমি এই প্রপার্টিজটাকে ইউজ করতে পারি। আর একটু আমি ইজি করে দেই, যদি আমি এটাকে পাই হিসাবে চিন্তা করি, আপার লিমিট যেটা এখানে আছে এ, একে যদি আমি পাই কনসিডার করি, তাহলে কোন ফাংশনের ক্ষেত্রে f অফ পাই প্লাস এক্স ইকুয়াল টু f অফ এক্স হবে, এরকম একটা ফাংশন আমাকে বলো। ছটা যে ফাংশন আছে সাইন কস, টেন কট, সেক কোসেক, তার ভিতরে তুমি কোন ফাংশনটাকে চুজ করতে পারো যেখানে f অফ পাই প্লাস এক্স ইকুয়াল টু f অফ এক্স থাকে। কোশ্চেনটা আবার একটু বললে ভালো হতো। বলো, অ্যান্সার বলো, কি বললা?
কি তোমরা কি বের করতে পারবে না আমাকে বলতে হবে? দেখো চেষ্টা করে। স্যার সাইন আর 10 হবে। কি ফাংশন হবে? সাইন আর 10। 10। হ্যাঁ 10 একটা বুঝতে পারছি, 10 এর সাথে অন্য কোনো ফাংশন বলতেছো না শুধু 10? শুধু 10 আর সাইন দুটোই। সাইন, সাইনের ক্ষেত্রে কি হবে? হুম। মানে তুমি যদি এটা লিখো যে sin পাই প্লাস এক্স, তাহলে ফাংশনটা কোথায় আসতেছে? এটা হচ্ছে আমার পাই বা 180, এখান থেকে সাইনের ক্ষেত্রে স্যার পাই মাইনাস এক্স হবে। হ্যাঁ পাই মাইনাস এক্স, যেহেতু তোমার সাইন হচ্ছে এই কোয়াড্রান্টের সাইন, তো এটা তোমার পাই মাইনাস এক্স, কিন্তু এটা হচ্ছে আমার 10 এবং কোটের জন্য। ঠিক আছে স্যার। এর আমার যে বিষয়টা ছিল আমি এই জিনিসটা ক্লিয়ার করতে চাচ্ছি বা তোমাদের একটু মনে করে দিতে চাচ্ছি। আমার ফার্স্ট কোয়াড্রান্টটা ছিল অল পজিটিভ, ছটার জন্য ছটি এখানে পজিটিভ। সেকেন্ড কোয়াড্রান্টটা ছিল সাইন এবং কোসের জন্য পজিটিভ। থার্ড কোয়াড্রান্ট টেন কট এর জন্য পজিটিভ। আর ফোর্থ কোয়াড্রান্ট সেক কোসেক এর জন্য পজিটিভ। এখন প্রথম যে একটা অ্যান্সার আসছিল আমি 10 এর ক্ষেত্রে এবং সাইনের ক্ষেত্রে নিতে পারি, কিন্তু সেক্ষেত্রে 10 এর ক্ষেত্রে নেওয়া যাবে 10 যদি এখানে হয় যে পাই প্লাস এক্স, অর্থাৎ ফাংশন দিয়ে এখন আমি শুধুমাত্র 10x ধরবো।
তো এই এক্সাম্পলটাতে আমি যেটা দেখতে চাচ্ছি যে f of pi plus x equal to f of x equal where a equal to pi, এখানে যে a আছে এটা আমি পাই হিসেবে ইউজ করতে চাচ্ছি। তাহলে f of pi plus x equal to 10 of pi plus x, কারণ আমি ফাংশনকে অ্যাজিউম করলাম f of x equal to 10x। তো যখন fx 10x হবে সেখান থেকে pi plus x বের করা মানে কি 10 pi plus x। এবার আমি এটাকে ইউজ করব 10 180 plus theta, 10 180 plus theta equal to plus 10 theta। তো এই কারণে এটা এবং এটা সেম জিনিস, আর এটা ছিল আমার f of x। তাহলে দেখা গেল যদি আমি ফাংশনটাকে 10x হিসেবে চুজ করি সেখানে প্রপার্টিসটা সেট করা যায় f of pi plus x equal to f of x। তাহলে ফাইনালি জিনিসটা তোমার দাঁড়াচ্ছে এরকম যে n যে কোনো সংখ্যা হতে পারে, তোমার পজিটিভ যে কোনো সংখ্যা হতে পারে, সেটা নিয়ে সমস্যা নেই। আর n এটাকে আমি এখানে পাই হিসেবে নিচ্ছিলাম। তো এত কিছু করার উদ্দেশ্য আমার একটাই ছিল, আমি শুধুমাত্র দেখাতে চাচ্ছিলাম যে কোন ক্ষেত্রে ফাংশন অফ এক্স এবং ফাংশন অফ এ প্লাস এক্স সমান হয়। যদি আমি ফাংশনকে 10x চুজ করি এবং a কে পাই হিসেবে চুজ করি তখন এটা ভ্যালিড। তো এর বাইরে ডিফারেন্ট কেস থাকতে পারে, কিন্তু এটা একটা এক্সাম্পল। তো সেকেন্ড অর্থাৎ সিক্সথ যেটা আছে যেখানে 0 থেকে 2a f of x dx equal to 0 to f x dx, এটা হচ্ছে শুধু 0। মানে এখানে একটু চেঞ্জ হবে, এই ইন্টিগ্রালটা তোমার উপরে থাকবে অথবা বলতে পারো এটার পাশে 2 আছে, এখানে একটু লেভেলটা চেঞ্জ হয়ে গেছে। প্রথমটা হবে 2 into 0 to a fx dx, আর পরেরটা হবে শুধুমাত্র 0, পরেরটা শুধুমাত্র 0, তার পাশে কিছু থাকবে না। আর প্রথমটা হচ্ছে 2 into 0 to a fx dx, অর্থাৎ আপার লিমিট যখন 2a থাকে এটাকে তুমি 2টাকে আগে নিয়ে আসতে পারো, আর এখানে a লিখতে পারো কখন, যদি f of twice a minus x আর f of x সমান হয়। আগেরটাতে আমার বলা ছিল f of a plus x f of x সমান হতে হবে, আর এখানে বলা আছে f of twice a minus x equal to f of x। এখানে twice a মিন করছে কোন জিনিসটা, আমার প্রথম যে লিমিট আছে সম্পূর্ণ লিমিট। তাহলে এটা কি হবে, এটা হবে তোমার এমন কিছু নিতে হবে যেখানে twice a minus x করলে fx থাকে। তো এই এক্সাম্পলটা তাহলে তুমি চিন্তা করো, এখানে তুমি কোন ফাংশনটাকে সেট করতে পারো, এর মান কত নেওয়া যাবে এবং ফাংশনটা কি হবে। যেহেতু এই জিনিসটা তুমি বুঝতে পারছো, এটারই একটা অন্য রূপ, এখানে এ কত আর ফাংশন কি। স্যার এ স্যার 90 ডিগ্রি ধরলে স্যার সাইন কস, আর এ সমান স্যার পাই হইলে স্যার কস এক্স সেক। আচ্ছা হ্যাঁ, যদি তুমি এর মানটা পাই নাও তাহলে ঘুরে ফিরে দাঁড়াচ্ছে, মানে এর মান পাই বাই 2, এর মান পাই বাই 2 হলে থাকবে পাই, অর্থাৎ sin 180 minus theta equal to sin theta। যখন a equal to তুমি নিতে যাচ্ছ পাই বাই 2, f of twice a minus x, that means f of pi minus x। তো এটা হলো sin 180 minus theta, অর্থাৎ এই পর্যন্ত আসলো 180 minus theta। যখন sin 180 minus theta সেটাকে আমরা বলবো sin theta। তাহলে sin এর ক্ষেত্রে এই ফাংশনটাকে আমি সেট করতে পারবো
যদি f of x equal to sin x হয় এবং a equal to pi by 2 হয় তাহলে এটা একটা एग्जांपल হতে পারে যে f of twice a that is 2 into pi by 2 pi so sin pi minus x equal to sin of pi minus x equal to sin x এদিক থেকে তোমাকে চিন্তা করতে হবে প্রথমে আমি ফাংশনকে চুজ করলাম sin x অর্থাৎ f of x sin x যখন f of x equal to sin x এই জায়গাটা থেকে আমি f of pi minus x এর মানটা বের করতে চাই সেটা আমি দেখলাম sin x এ চলে আসে তো দুটো ইকুয়াল তাহলে তুমি যখন এটা থাকবে 0 থেকে পাই sin x dx সেটা তুমি লিখতে পারো 2 into 0 থেকে পাই বাই 2 sin x dx আর এই ফাংশনের বাইরে অন্য কোনো ফাংশনের ক্ষেত্রে অর্থাৎ যেখানে এই প্রপার্টিসটা এই কন্ডিশনটা স্যাটিসফাই হবে না সেখানে তোমার ফাংশনের ভ্যালুটা 0 হয়ে যাবে এটাকে ইভালুয়েট করলে এই মান আসবে কেবলমাত্র তখনই যদি কন্ডিশন স্যাটিসফাইড আর যখন এই কন্ডিশনকে স্যাটিসফাই করবে না তখন ইন্টিগ্রালের মানটা সরাসরি তুমি 0 লিখতে পারো এগুলি আরেকটু বেশি ক্লিয়ার হবে যখন আমি প্রবলেম করতে গিয়ে এই প্রপার্টিসগুলোকে সরাসরি ইউজ করব 7 নাম্বারটা হলো 0 থেকে twice fx dx 0 to a fx dx 0 to 2a fx dx এখানে একটু ভুল আছে ভুলটা ধরতে পারবে না দেখো 0 থেকে twice fx dx কে ডান পাশে যেটা লেখা আছে লিমিটে কোথায় চেঞ্জ হবে 0 টা a হবে ডান পাশেরটা হ্যাঁ এটা a থেকে twice এ হবে আর এখানে 0 থেকে a পর্যন্ত আসলাম আর এটা a থেকে twice এ পর্যন্ত যাচ্ছি তো আগে আমরা যেটা एग्जांपल সেট করছি যে c lies between a and b আপার লিমিট লোয়ার লিমিটের মাঝখানে কোনো একটা ভ্যালুকে আমরা মাঝখানে সেট করতে পারি এখানে মিড পয়েন্টটাকে নিচ্ছে 0 থেকে a পর্যন্ত আবার a থেকে twice এ পর্যন্ত তাহলে এই জায়গাটা তুমি a লিখতে হবে এটা কারেকশন করে নাও 0 থেকে a থেকে twice এ আর 8 নাম্বারটা হচ্ছে -a to a fx dx -a to a fx dx equal এটাকে লেখা যাবে 0 to a f of minus x plus f of x dx equal to 2 0 to a fx dx এখানে বলতেছে -a to a অর্থাৎ আমার লোয়ার লিমিট বা লেফট হ্যান্ড লিমিট মাইনাস এ আপার লিমিট রাইট হ্যান্ড লিমিট হচ্ছে প্লাস তো -a থেকে a এটাকে ইভালুয়েট করার জন্য যদি আমি পুরোটাকে একপাশে নিয়ে আসি 0 থেকে a পর্যন্ত চিন্তা করি তখন একটা হচ্ছে ফাংশন অফ -x একটা হচ্ছে ফাংশন অফ x তো এই পাশে তো তোমার ফাংশন অফ x লিমিট হচ্ছে -a থেকে 0 এখন যদি আমি x কে -x দ্বারা রিপ্লেস করি তখন দেখা যাবে এটাকে f of -x লেখা যাবে তখন ফাংশনটা চেঞ্জ হয়ে লিমিট যেটা 0 থেকে a পর্যন্ত আসবে অর্থাৎ বাম পাশের পোরশনটাকে যদি আমি ডান পাশে নিতে চাই তখন লিমিট নিচ্ছে 0 থেকে a পর্যন্ত কিন্তু ফাংশন যেটা f of x ছিল x কে তখন আমি -x দ্বারা রিপ্লেস করতে হবে তাতে করে তোমার লিমিট চেঞ্জ হয় এবং এই ফরম্যাটে লেখা যায় তো এটা থেকে ফাইনালি আমি মনে রাখবো এটা 2 0 to a fx dx if fx is even যদি আমার ফাংশনটা ইভেন ফাংশন হয় তাহলে -a থেকে a রেঞ্জে যে ফাংশন দেওয়া ছিল এটাকে লেখা যাবে 2 into 0 to a ফিগারে তো দেখা যায় তাই কারণ তুমি যেটাকে এখান থেকে ফোল্ড করে দাও এই অংশটুকু এই অংশের সাথে মিলে যাবে তো দুই পাশে থাকা আর এক পাশে মিলে 2 দিয়ে মাল্টিপ্লাই করা সেম জিনিস তখন যদি ফাংশনটা ইভেন ফাংশন হয় কিন্তু ফাংশন যদি অড ফাংশন হয় তখন সেটা টোটালি 0 হয়ে যাবে তো এই মুহূর্তে প্রশ্ন হচ্ছে ইভেন ফাংশন কোনটা অড ফাংশন কোনটা আমার এখানে অ্যান্সার দেওয়া আছে তার আগে আমি একটু তোমাদের আনসিন করে দিচ্ছি যে যার মনে আছে সে বলো আমার ইভেন ফাংশন অড ফাংশন বলতে আমরা কি মিন করি
আর যোগ একটা একটা বিয়োগ। মানে তোমার অ্যান্সারটা বুঝিনি, আবার বলো। স্যার আপনি কি মানে বলতেছেন যে ইভেন কোনটা আর ওড কোনটা বলতেছেন সেটা? মানে ইভেন হ্যাঁ, বলতে যোগ যোগ সময় বলছে আর ওড মানে বিয়োগ সেটা। আমার যে ফাংশনগুলি নিয়ে আমরা কাজ করি এখানে তোমার সাধারণত কনসেপ্ট হচ্ছে কিছু ফাংশন হচ্ছে ইভেন, কিছু ফাংশন হচ্ছে অড, আর কিছু ফাংশন হচ্ছে নেইদার ইভেন নর অড, যেটা তোমরা ইভেনও বলতে পারবো না, অডও বলতে পারবো না। তো ইভেন জি স্যার। ফাংশনের মানে প্রপার্টিসটা কি, যে কোন ক্ষেত্রে আমরা সেটা ইভেন বলবো আর কোন ক্ষেত্রে সেটাকে অড বলবো। ধরো এখানে আমি প্রপার্টিসটা লিখে দিচ্ছি যে এফ অফ মাইনাস এক্স ইকুয়াল টু এফ অফ এক্স হবে এক ক্ষেত্রে, আর এফ অফ মাইনাস এক্স ইকুয়াল টু মাইনাস এফ এক্স হবে এক ক্ষেত্রে। তো প্রথম ক্ষেত্রে ফাংশনটা কি ইভেন হবে না অড হবে? কোনো একটা ফাংশনের ক্ষেত্রে যদি এফ অফ মাইনাস এক্স আর এফ অফ এক্স ইকুয়াল হয় তাহলে আমরা ওই ফাংশনটাকে ইভেন বলবো না অড বলবো। আর পরে হচ্ছে এফ অফ মাইনাস এক্স ইকুয়াল টু মাইনাস এফ এক্স, তো এটা কি ইভেন না অড? তাহলে আমরা এখানে দেখি ইভেন ফাংশন এফ অফ এফ মাইনাস এক্স ইকুয়াল টু এফ অফ এক্স দেন এফ এক্স ইজ এন ইভেন ফাংশন। অর্থাৎ যখন মাইনাস এক্স নিয়ে আমি পুরো প্লাস এফ অফ এক্স পাচ্ছি তখন ফাংশনকে বলবো ইভেন ফাংশন। এক্সাম্পল cos x, let function of x equal to cos x, তাহলে f of minus x equal to cos of minus x, এখন cos minus theta equal to plus cos theta। কারণ যখন তুমি একটু মানে ক্লকওয়াইজ ডিরেকশনে যাচ্ছ এখানে মাইনাস থাকা মিন করতেছে এটা ক্লকওয়াইজ ডিরেকশন। যখন আমি এন্টি ক্লকওয়াইজ ডিরেকশন নিব তখন সেটা হচ্ছে আমার পজিটিভ, আর যখন ক্লকওয়াইজ ডিরেকশন ঘড়ির কাঁটা যেদিক ঘুরে এদিক নিব সেটা হচ্ছে আমার নেগেটিভ। এটা cos মাইনাস এক্স, তার মানে এটা তোমার এই পরে থাকতেছে cos মাইনাস থিটা ইকুয়াল টু প্লাস cos থিটা, যেহেতু এটা তো cos মাইনাস এক্স যদি cos এক্স হয় সেটা হচ্ছে তোমার, এটা ছিল আমার এফ অফ এক্স। তো এফ মাইনাস এক্স আর এফ এক্স তোমার এখানে সেম। পরের এক্সাম্পলটা দেখো, সেখানে বলা আছে সেকেন্ড পেজে odd function. If f of x equal to minus f of x, then fx is called an odd function. Example sin x. যখন f of minus x equal to sin of minus x equal to minus sin x, কারণ আমি যে ক্লকওয়াইজ ডিরেকশনে যাই সেটা চলছে তোমার ফোর্থ কোয়াড্রান্ট, ফোর্থ কোয়াড্রান্টটা সাইনের জন্য নেগেটিভ, এই কারণে সেটা হবে মাইনাস সাইন এক্স, দ্যাট ইজ মাইনাস এফ এক্স। কি পাওয়া গেল, এফ অফ মাইনাস এক্স আর মাইনাস এফ এক্স দুটো ইকুয়াল, তো এই কারণে তোমার সাইন এক্স হচ্ছে অড ফাংশন। আমি কটা এক্সাম্পল এখানে তোমাদের একটু দেই, তুমি আইডেন্টিফাই করো যে আমার কোনটা ইভেন আর কোনটা অড।
তিনটা ফাংশন, ফাংশন অফ এক্স ইকুয়াল টু এটা, ফাংশন অফ এক্স এটা, ফাংশন অফ এক্স এটা। তোমার কাছে প্রশ্ন হচ্ছে তুমি আইডেন্টিফাই করো আমার কোনটা প্রথমটা ইভেন স্যার বা odd। ইভেন স্যার, হ্যাঁ, আর কারণ পরেরটা স্যার দ্বিতীয়টা স্যার অড স্যার, আর থার্ড যেটা, থার্ডটা স্যার এখনো ক্যালকুলেশন করে নাই, সম্ভবত এটা ওডও না ইভেনও না। হ্যাঁ থার্ড, তবে এটা দেখো এটা কি হবে। স্যার এখানে স্যার -7 স্যার চেঞ্জ হচ্ছে না তো। তোমার পাওয়ার গুলো একটু ইভেন অড দুটা মিলে, যেমন এক্স এর পাওয়ার এখানে 5 যেটা হচ্ছে তোমার অড নাম্বার, এখানে পাওয়ার 2 ইভেন নাম্বার, এখানে আবার -7। তো যদি তুমি এফ অফ এক্স থেকে এফ অফ মাইনাস এক্স বের করো, দেখা যাবে এফ অফ এক্স নট ইকুয়াল টু এফ অফ এক্স এবং এফ অফ এক্স নট ইকুয়াল টু মাইনাস এফ অফ এক্স। তো এফ অফ এক্স এর সাথে তুমি পরে কোনোভাবে এটাকে সেট করতে পারছো না, এই কারণে এটা হবে নেইদার ইভেন নর অড। আমার ইভেন হওয়ার জন্য শর্ত ছিল এফ অফ মাইনাস এক্স ইকুয়াল টু প্লাস এফ অফ এক্স, অডের জন্য বলা ছিল এফ অফ এক্স মাইনাস এক্স ইকুয়াল টু মাইনাস এফ এক্স। আর এই জায়গাটাতে একটু কারেকশন হবে, যখন তুমি অড ফাংশন নিচ্ছ, অড ফাংশনে আমার তো চেক করার নিয়ম হচ্ছে এফ অফ মাইনাস এক্স, এই মাইনাস চিহ্নটা এখানে ছিল না, এফ অফ মাইনাস এক্স ইকুয়াল টু মাইনাস এফ অফ এক্স, সেক্ষেত্রে সেটা হবে অড ফাংশন। তো এটা একটু যদি কারো কাছে ক্লিয়ার না হয় ক্লিয়ার করে নিও। প্রথমটা আমার ইভেন ফাংশনের যে শর্ত সেটাকে ফুলফিল করে সো ইভেন ফাংশন, পরেরটা অড ফাংশনের শর্তকে ফুলফিল করে অড ফাংশন, আর 3 নাম্বারটা ইভেন এবং অড কোনো শর্তকেই সেটা ফুলফিল করতেছে না, সো সেটা নেইদার ইভেন নর অড। আমরা এক্সাম্পল করতে গিয়ে প্রথম একটা এক্সাম্পল, স্যার এটাকে স্যার log 2 ধরবো নাকি স্যার ln 2 ধরবো?
আমরা যখন ক্যালকুলেশন করবো আমরা প্রত্যেকটা জায়গায় এটাকে ই বেস লগারিদম দ্যাট ইজ লন হিসেবে ইউজ করবো। ই বেস লগারিদম লন, এটাকে ইভালুয়েট করে দেখো রেজাল্টটা কি আসে। এখানে আমি দুইটা কোশ্চেন দিচ্ছি। প্রথমটা হচ্ছে 0 থেকে log 2 e to the power x by 1 plus e to the power x dx, পরটা হচ্ছে 0 থেকে pi by 2 cos square x dx। তো প্রথমটা হয়তো অনেকের জন্য একটু ক্রিটিক্যাল মনে হতে পারে, তো অ্যাটলিস্ট পরেরটা প্রথমে ট্রাই করো। যে প্রথমটা করতে পারছো তো ঠিক আছে, না হয় অ্যাটলিস্ট সেকেন্ড যে প্রবলেমটা আছে এটাকে ট্রাই করে এটার অ্যান্সারটা আমাকে বলো।
স্যার 2 নম্বরটার आंसर 5/4। 5/4 হ্যাঁ ঠিক আছে, ওটা 5/4। স্যার প্রথম প্রথম অঙ্কটা ওইটা যদি ওই ইয়েটা মানে করছি ঠিক আছে, কিন্তু ওই যে 1 প্লাস x সমান সমান z ধরছি, কিন্তু ওই যে এটা করতে পারছি, কিন্তু ওই যে আবার x এর জায়গায় log 2 মানটা বসালে আমি এটা করতে পারতেছি না, মানে কত হবে একটু তো বার হবে কিনা এটা করতে বলে দিলে করতে পারতাম না ক্যালকুলেশন। প্রথমের জন্য যদি তুমি e⁻x কে z ধরো তখন কি হবে, ex dx dz, তাহলে থাকবে dz বাই 1 প্লাস z। জি স্যার। dz বাই 1 প্লাস z তোমার ইন্টিগ্রেশনের পরে রেজাল্ট কি দাঁড়াচ্ছে? মানে এখানে একটু কোশ্চেন থাকবে, যখন x এর মানটা 0 তখন z এর মান কত হয়, আর যখন x এর মান log 2 তখন z এর মান কত। না, আমরা যখন কোনো কিছু সাবস্টিটিউট করে সেক্ষেত্রে লিমিটটাকে চেঞ্জ করতে হয়। আমার যে প্রবলেম দেওয়া ছিল সেটা x এর ভ্যালু, কিন্তু আমি এটাকে ক্যালকুলেট করার পরে যেখানে নিয়ে আসলাম এটা হচ্ছে z এর ভ্যালু লাগবে। তো দুইটা ওয়ে আছে, একটা হলো ভেরিয়েবল চেঞ্জ হলে ওই পরিবর্তিত ভেরিয়েবলের মানটা বের করে সেখানে বসানো, আর একটা হতে পারে যে আমি ভেরিয়েবলটা জেড আসছে ঠিক আছে, তবে জেডকে আমি আবার এক্সে নিয়ে যাবো, জেডকে এক্সে নিয়ে পরে এক্সের মান দিয়ে বসাবো। তো সাধারণত আমরা যেটা করবো এখানে লিমিটটাকে চেঞ্জ করে নেব, যে রিলেশনটা হচ্ছে এক্স এবং জেড এর মাঝখানে e⁻x = z। তাহলে যখন এক্স এর মান 0 তখন জেড এর মান কত, আর যখন এক্স এর মান log 2 তখন জেড এর মান কত। মানে এটা যে কেউ আগে আমাকে অ্যান্সার দিতে পারো, এই প্রশ্ন এখানে তুমি করতে পারো না পারো সেটা হচ্ছে ডিফারেন্ট কেস, কিন্তু আমার কনসেপ্ট এখানে কি হবে, when x = 0 then z = what, কারণ x এর একটা মান ছিল আমার 0, আবার x এর মান যখন log 2 তখন z এর মান কত, 2 স্যার। 2। একটা অ্যান্সার আমি পাচ্ছি এখানে, যখন x এর মান log 2 তখন বলা হচ্ছে z এর মানটা 2 হবে, আর যখন x এর মানটা 0 তখন z এর মান কত। এখানে যদি বসাও e⁻0 এর মান কত,
স্যার 1 স্যার। 1 হবে স্যার। ঠিক আছে, তাহলে আমরা সাইডে লিমিট কিভাবে দেখাবো যে when x equal to 0 z equal to e to the power 0 equal to 1, আর when x equal to log 2 z equal to e to the power log 2, so e to the power log 2 এখানে লগারিদমের প্রপার্টিজ আছে যে e to the power log যত সমান তত, অর্থাৎ e to the power log p equal to p, এখানে ই লগ ক্যান্সেল হয়, এখানে শুধুমাত্র এই ভ্যালুটা থাকে, এটা লগের একটা প্রপার্টিজ। তো ই টু দি পাওয়ার লগ 2 ই লগ চলে যাবে, শুধুমাত্র 2 থাকবে। তো এই কারণে আমি পরিবর্তিত মান পাচ্ছি এটা x equal to 0 z equal to 1 x equal to log 2 z equal to 2। তো তুমি এখানে এসে সিম্পলি মানটাকে দেখা দিতে পারো। স্যার ওটার आंसर হবে log 3/2। log 3/2। তাহলে জিনিসটাকে সাজালে আমরা এইরকম পাচ্ছি ফাইনালি, যেহেতু লগ 2 ছিল আমার প্রবলেম, আমি ধরে নিব লেট ই টু দি পাওয়ার x ইকুয়াল টু z, সো ex dx ইকুয়াল টু dz, এটা থাকবে আমার dz আর নিচে 1 প্লাস z। এই ছিল আমার x এর ভ্যালু, যেহেতু ভেরিয়েবলটা z, এখন আমাকে এখানে z এর ভ্যালু লিখতে হবে। এর পাশে এটা দেখে নিচ্ছি, x এর মান যদি 0 হয় তুমি এই রিলেশন থেকে দেখো ই টু দি পাওয়ার 0 তার মান 1, আর x এর মান যখন log 2 এই রিলেশন থেকে ই টু দি পাওয়ার log 2 ইকুয়াল টু 2, সো আবার ভ্যালু 2 লোয়ার ভ্যালু 1। ইন্টিগ্রেশন করার পরে থার্ড ব্র্যাকেট দিয়ে আমি এখানে লিমিটটা দেখাবো। আগে তো আমার ইন্টিগ্রেশন সাইনের সাথে ছিল লিমিট, যখন ইন্টিগ্রেশনটা হয়ে যাচ্ছে, ইন্টিগ্রেশন হওয়ার পরে যে রেজাল্ট থার্ড ব্র্যাকেট দিয়ে লোয়ার লিমিট আপার লিমিট। আর আমরা জানতাম প্রপার্টিজটা ছিল ফান্ডামেন্টাল থিওরেম, যেটা প্রথমে আমি x যেটা জায়গায় 2 বসাবো, তাহলে log 1 প্লাস 2 log 3 মাইনাস সাইন দিয়ে যেটা জায়গায় 1, 1 প্লাস 1 2, এবং log 3 মাইনাস log 2 ইকুয়াল টু log 3/2। এই ছিল তার অ্যান্সার। আর সেকেন্ড কোয়েশ্চেনটা তো এখানে তুমি হাফ নিয়ে 2 cos স্কয়ার, এই জিনিসটা আমি এখানে বলার বিষয় না, কারণ তোমরা আরো ক্রিটিক্যাল ইন্টিগ্রেশন করে আসছো। তো প্রথমে হাফ নিয়ে 2 cos স্কয়ার নিয়ে 1 মাইনাস cos 2x, তারপরে তোমাকে বিয়োগ করতে হবে, করার পরে x এর জায়গায় একবার পাই ইকুয়াল 0 বসো, দেখা যাবে অ্যান্সারটা পাই 4 আসে। তোমাদের তো পার্টিসিপেন্ট 62, কিন্তু ওই অনুযায়ী রেসপন্স কম, হয়তো 2-4 জন কথা বলো। তো কেউ যদি মনে করো যে আমি যেহেতু এখানে পড়াশোনা করতেছি, আমাকে ভালো রেজাল্ট করতে হবে, প্লাস পেতে হবে, কিছু শিখতে হবে, তার জন্য এক চিন্তা ভাবনা। আর যদি কেউ মনে করো যে আমি কোনোভাবে সি বা ডি নিয়ে পাস করে গেলেই চলবে, সেটাও একরকম চিন্তা। তো যারা একটু অ্যাটেন্টিভ বা যারা ভালো করতে চাও, তুমি সাথে সাথে সবকিছু ক্লিয়ার করে নিলে পরে সেটা তোমার জন্য তো লোড থাকবে না। তো ওভারঅল যদি কারো কোনো কোয়েশ্চেন থাকে ভিতরে বলতে পারো, না আমি পরে কোয়েশ্চেনে যাচ্ছি। মানে এই অঙ্কটা একটু আগে নিয়ে আসতেছি তোমার, আমরা ভিতরে গিয়ে কোনো প্রপার্টিজ ইউজ করার আগে আমার যে নর্মাল যে প্রবলেম, তো এটা একটু আগে নিয়ে আসি, এটা দেখো কারো বুঝতে কোনো প্রবলেম হয় কিনা। ডিটেলস এখানে করে দেওয়া আছে, একটু চেক করে দেখো, বুঝতে পারবে।
স্যার বুঝতে পারছি যে যেভাবে করে দেওয়া আছে। জি স্যার, বোঝা গেছে। আচ্ছা, তো বাকি যারা স্যার একটু সময় দেই, তুমি দেখো স্টেপ বাই স্টেপ কোথাও কোনো সমস্যা হচ্ছে কিনা। বুঝতেছি। মানে প্রথমে তোমার দুইটা পার্ট হচ্ছে 2/cos², এখানে হচ্ছে 3 sin/cos², এটা sec² হয়ে যাবে, sin/cos 10 1/cos sec। তো দুবার ইন্টিগ্রেশন সাইন দিয়ে লিমিট দেখানো আছে। এখন sec² ইন্টিগ্রেট করলে পাওয়া যাবে 10x, আর 10x sec x তাকে ইন্টিগ্রেট করলে পাওয়া যাবে শুধু sec x। তো প্রথমে x এর ভ্যালু π/3, পরে x এর ভ্যালু 0, x এর ভ্যালু π/3, x এর ভ্যালু 0, তারপর শুধুমাত্র করেসপন্ডিং মানগুলো এখানে বসানো আছে, 10 π/3 sec π/3 10 0 sec 0, এই মানগুলো এখানে দেওয়া আছে। দেওয়ার পরে এই ছিল আমার রেজাল্ট। এগুলো হচ্ছে আমার এক ধরনের ইউজুয়াল ইন্টিগ্রেশন, যে মাঝখানে কোনো রকম প্রপার্টিজ ব্যবহার করার প্রয়োজন হয়নি, সাধারণ ক্যালকুলেশন করে শুধুমাত্র লিমিটটাকে সেট করে দেওয়া। স্যার আজকে যে ইকুয়েশন গুলো দেখালেন সেখান থেকে একটা এক্সাম্পল বুঝাই দিলে স্যার ভালো হতো স্যার। আমরা ধারাবাহিকভাবে সেখানে আসতেছি। তার আগে আমার যে সাধারণ ক্যালকুলেশন ছিল সেগুলো আমি কয়েকটা দেখাচ্ছি, এরপরে তোমার প্রপার্টিজের যে ইউজ। আমার এখানে যে শীট দেওয়া আছে শীটের প্রথমেই প্রপার্টিজের ইউজ করে একটা প্রবলেম সলভ করেছিল, কিন্তু এটার আগে আমি চাচ্ছিলাম যে সাধারণ ডেফিনিশন যে ব্যবহার করি ওটাকে করে আসি। তো তুমি এটা দেখো, এখানে আমার প্রপার্টিজ ইউজ করে প্রবলেম সলভ করা হচ্ছে। ফার্স্ট লাইন থেকে সেকেন্ড লাইন যেটা, এই লাইনটা আমি কিভাবে পাচ্ছি, বলা ছিল 0 থেকে πx cos x বাই 1 plus cos² x dx। এখন এই লাইন থেকে যে পরের লাইনটা আমি নিচ্ছি এটা কিভাবে আসবে। আচ্ছা, তোমরা তো সিআর কোসিআর ওদের ক্লাসে আসো, আজকে আমি একটু অন্যরকম ভাবে অ্যাটেন্ডেন্সটা নিচ্ছি। মানে আমরা যেটা ফেস টু ফেস নেই, আমি এখন যদি তোমাদের আইডি গুলি কল করি, এখন দেখা যাচ্ছে ম্যাক্সিমাম 64, এটি বোধহয় আমার হাইয়েস্ট ছিল। তো যে আইডি গুলি কল করি তোমরা একটু রেসপন্স করো, এরপরে আমার তো রেকর্ড থাকবেই, যে কোনো রকম যদি এদিক সেদিক হয় সেটা আমি পরে ফাইন্ড আউট করতে পারবো। আর যখন তোমরা রেসপন্স করবে তোমরা তো অবশ্যই নিজের আইডিতেই নিজে রেসপন্স করবে, কারো প্রক্সি দেওয়ার চেষ্টা করো না, সেটা তোমার জন্য হয়তো ধরা পড়ে যাবে বা সেটা পরে প্রবলেম হবে। তো রিলি যারা আছে, আমি যখন একজনকে কল করছি তুমি একটু রেসপন্স করো। ইংলিশ ক্লাসটা ভালো লাগে, গণিত ক্লাসটা আমি কিচ্ছু বুঝি না। রেকর্ড করাইটা বুঝতে পারো নি? আমি বলছি এখন তোমাদের, আমি ফেস টু ফেস যেটা করা হয় যখন আইডি কল করা হয় অ্যাটেন্ডেন্সটা নেওয়ার জন্য, আমি আজকে একটু অন্য ওয়েতে চাচ্ছি। এখন যেহেতু ম্যাক্সিমাম পার্টিসিপেন্ট আছে এই মুহূর্তে, আমি তোমাদের আইডি গুলিকে কল করতেছি, যার যার আইডি যখন আসবে তুমি একটু রেসপন্স করো, যে তুমি হ্যান্ড রেজ করতে পারো অথবা জি স্যার, বুঝতে পারছি। ভার্বালি বলতে পারো যে তুমি আসো ক্লাসে। আর রেকর্ড যেটা, রেকর্ড তো আমার কাছে থাকবেই। তো সেক্ষেত্রে প্রথম হচ্ছে আইডি 1, ইয়েস স্যার। 2, তাহলে আমি অ্যাবসেন্ট আইডি গুলো লিখে নিচ্ছি, আইডি 2 অ্যাবসেন্ট। স্যার হ্যান্ড রেজ করলে স্যার ভালো হয়, অনেকের নেটওয়ার্ক প্রবলেম, বুঝতে সমস্যা হয় স্যার। হ্যাঁ, তাহলে তুমি হ্যান্ড রেজ করো। জি স্যার। হ্যাঁ, হ্যান্ড রেজ করো, সাথে সাথে তুমি একটু মুখেও সাউন্ড দিও, দুইটা একসাথে হোক সমস্যা নেই, যেটা আমি পাই।
মানে এভাবে তুমি র্যান্ডমলি হ্যান্ড রেজ করলে যেটা আমার জন্য সমস্যা হচ্ছে, আমি চাচ্ছি সিকোয়েন্সিয়ালি আমার আইডিগুলি থাকলে আমার ওখানে ওটাকে নোট করতে সুবিধা হবে। তো তাহলে স্যার একটু আস্তে আস্তে ধীরে ধীরে করলে ভালো হয় স্যার। আচ্ছা হ্যাঁ বুঝছি। তোমার আইডি 1 প্রেজেন্ট পাচ্ছি, আইডি 2 এই মনে হয় এটা আছে স্যার। আছে? জি স্যার। আচ্ছা, তারপরে 3 রোল নাম্বার 3 4 তাহলে 3 4 কোনো রেসপন্স পাচ্ছি না। তারপরে 5 শিকুর রহমান ভাই আপনার মাইক্রোফোনটা বন্ধ করেন। তোমরা সবাই একটু মিউট করে থাকো, আমি ধারাবাহিকভাবে কল করছি, তুমি তো বুঝতে পারবে যে কখন তোমার আসতেছে। তুমি সিকোয়েন্সটা ফলো করো, এটা সিকোয়েন্সিয়ালি কল করা হচ্ছে। যেমন 1 কে আমি প্রেজেন্ট পাচ্ছি, 2 কে পাচ্ছি, 3 4 পর্যন্ত অ্যাবসেন্ট মনে হচ্ছে। তারপরে 5 আছে স্যার। আচ্ছা 6 স্যার আছে। ইয়েস স্যার 6 7 রোল 7 ইয়েস স্যার। আচ্ছা 8 9 Yes, sir. 10 ইয়েস স্যার। 11 Present, sir. 12 Yes, sir. 13 Yes sir. 14 15 16 পাচ্ছি। Yes, sir. আচ্ছা 17 18 17 18 কোনো রেসপন্স পাচ্ছি না। তারপরে 19 20 21 22 এখানে তোমাকে একটু মুখে সাউন্ড দিতে হবে, কারণ যখন পার্টিসিপেন্ট হ্যান্ড রেজ করে দেখা যাচ্ছে আমার এখানে যেটা শো করে যে 5 পার্টিসিপেন্ট রেজড হ্যান্ড বা 6 পার্টিসিপেন্ট রেজড হ্যান্ড, কিন্তু ইন্ডিভিজুয়ালি আমি তো বুঝতে পারছি না তুমি কোন আইডির অপোজিটে রেসপন্স করতেছো। Yes, sir. এটা তোমার ধারাবাহিকভাবে এত হ্যান্ড রেজ না করে বরঞ্চ আমি যে আইডি থেকে কল করবো ওইটি তুমি রেসপন্স করো, তারপর আমি নেক্সট আইডিতে যাব। আমি যে পর্যন্ত ছিলাম তোমার 20 to 21 নেই, 22 Yes, sir. 23 Yes, sir. 24 20 দিয়েছে স্যার। Yes, sir. 20 স্যার। 25 26 Yes, sir. 27 Yes, sir. 28 29 Yes, sir. 30 Yes, sir. 31 Yes, sir. 32 33 34 ইয়েস স্যার। 35 36 ইয়েস স্যার। 37 Yes, sir. 38 39 Yes, sir. Yes, sir. 39, sir. আচ্ছা ওকে 35. 35 আছে না? 35 আছে। আচ্ছা ঠিক আছে, এবার 40 রোল নাম্বার 40 41 Yes, sir. 42 Yes, sir. 42. 43
44, Yes, sir. 45, 46, 47, কই ফুয়াইলাম এইবার বাবা 47, 48, Yes, sir. 49, Yes, sir. 50, Yes, sir. 51, Sir, 47. 40, কত বলো? 51. Sir, 47. আচ্ছা 47 ঠিক আছে। 48, আমি যেমন বলেছিলাম 50, 50 আছো? Yes, sir. Yes, sir. আছি স্যার। আচ্ছা 51, Yes, sir. 52, Yes, sir. 53, 54, Yes, sir. 55, Present, sir. 56, Yes, sir. 57, Yes, sir. 58, Yes, sir. 59, Present, sir. 60, Yes, sir. 61, Yes, sir. 62, yes sir 63, Yes, sir. 64, Yes, sir. 55, 66, 67, 68, 69, Sir. Yes, sir. 69, sir. আচ্ছা 69, ঠিক আছে। 68. আচ্ছা তারপরে 70, Yes, sir. 21, Yes, sir. 72, Yes, sir. 73, 74, 75, Yes, sir. Sir, 49, sir. মানে একটু পিছনে আমি পরে আসি, আমি আগে শেষ করি। 75, আচ্ছা Yes, স্যার sir. আপনার কথাটা বোঝা যাচ্ছে না 76, 77, এ পর্যন্ত বোধহয় তোমাদের লাস্ট 79 পর্যন্ত আছে কত পর্যন্ত? 79, স্যার 49 স্যার স্যার 03 স্যার 17. 17. 18 স্যার 18 স্যার 02 তো স্যার ছিলাম প্রথম থেকে। Sir, 43. আজকের ক্লাসে কেমন আইডিয়া সমস্যা হবে না, কারণ এখানে আমি যতটুকু কাউন্ট করলাম তাতে 67 পেয়ে যাচ্ছি, আর ম্যাক্সিমাম 68। স্যার স্যার 04 আছে স্যার প্রথমে তো 49 স্যার তাহলে স্যার, 08 এখন মনে হয় আর কারো মিস হবে না। 04 আমি মিসিং Hello, sir. হ্যাঁ মিসিং আইডি গুলো বলতেছি, তুমি একটু দেখো, যদি এর ভিতরে তুমি থাকো তাহলে আমাকে রেসপন্স করো। মিসিং আইডি যারা আছেন সেটা হচ্ছে স্যার Yes, sir. স্যার আমার নেট কানেকশন প্রবলেম থাকায় আমার এখন ক্লাসে থাকতে পারিনি। তোমার হলো যে তুমি এখানে স্টুডেন্ট দেখা যাচ্ছে স্যার Hello. স্যার 04 আছে Yes, sir. স্যার স্যার গত বেঞ্চের কয়েকজন আছে স্যার। তুমি মিউট করো, আমি একটু কথা বলে নেই। মানে এখানে অ্যাটেন্ডেন্স নিয়ে তোমাদের কোনো টেনশন করতে হবে না, আমি যদি এইভাবেও ডিরেক্ট নেই প্রত্যেকটা আমার রেকর্ড নোটসে থাকবে, আর ডিরেক্ট নেওয়ার পরেও যতটুকু রেসপন্স পাচ্ছি তাতে দেখা যায় যারা ফিজিক্যালি আসো এখানে যাদের সবই প্লাস cos স্কয়ার এক্স ডিএক্স। তো এটার যে ফার্স্ট লাইনের পরে সেকেন্ড লাইনটা আমি কোন প্রপার্টিজ ইউজ করে এখানে নিতে পারি আমাকে বলো।
স্যার আপনার কোশ্চেনটা বুঝিনি। আমার কোশ্চেন হচ্ছে এখানে ফার্স্ট লাইন যেটা ছিল x cos x 1 প্লাস cos স্কয়ার x, তার থেকে সেকেন্ড লাইনটা দেওয়া আছে কি দেখো, পাই মাইনাস x sin পাই মাইনাস x 1 প্লাস cos পাই মাইনাস x। স্যার ওই 6 নং সূত্র ইয়াতে ফর্মুলা করলেন, 6 নং ওইটা দিয়ে তো করা যাবে। করছেন না 6 নম্বর। তোমার প্রবলেমের স্টার্টিং এ একটু চেঞ্জ আছে, এটা বেসিক্যালি সাইন হবে x sin x 1 প্লাস cos স্কয়ার x, x sin x 1 প্লাস cos স্কয়ার x। এই ছিল আমার প্রথম লাইন। আমি তোমার কাছে যেটা জিজ্ঞেস করলাম, আমি প্রথম লাইন থেকে পরের লাইনটা যে লিখলাম কোথায় চেঞ্জ তুমি দেখো, এখানে দেওয়া আছে পাই মাইনাস x, এখানে দেওয়া আছে পাই মাইনাস x, এখানে পাই মাইনাস x। তাহলে যে প্রপার্টিজগুলি দেওয়া ছিল ওই প্রপার্টিজের কোন প্রপার্টিজ ইউজ করে আমি এখানে আসলাম। আমি প্রপার্টিজগুলি তোমাকে একটু দেখাচ্ছি, তুমি এটার সাথে প্রপার্টিজের সাথে কম্পেয়ার করো আমি কোনটা অ্যাকশন ইউজ করলাম। এই ছিল আমার প্রপার্টিজ। তাহলে কোন প্রপার্টিজটা ইউজ করে আমি প্রথম লাইন থেকে পরের লাইনটা লিখতে পারি? স্যার 4 নম্বরটা। 4 নম্বর, হ্যাঁ তুমি ঠিকই বলছো। 4 নম্বরটা বলা ছিল 0 টু a একক x dx ইকুয়াল 0 টু a একক a মাইনাস x dx, অর্থাৎ ফাংশন অফ x ফাংশন অফ আপার লিমিট মাইনাস x। তো ফাংশন অফ আপার লিমিট মাইনাস x, এখানে দেখো আমার আপার লিমিট ছিল পাই, আর এটা আসছে মূলত একক পাই মাইনাস x। চার নম্বর প্রপার্টিজটা এমন ছিল 0 টু a f of x dx ইকুয়াল 0 টু a f of a minus x dx। এখন তুমি দেখো আমার এই লাইন থেকে এই লাইনটা এই প্রপার্টিজটা ঠিক অ্যাপ্লাই করা হচ্ছে কিনা, বা অ্যাপ্লাই হলে সেটা কিভাবে অ্যাপ্লাই করা হচ্ছে ক্লিয়ার কিনা তো দেখো। আমার এই ছিল ফাংশন অফ এক্স। আমি পুরো জিনিসটাকে ধরবো ফাংশন অফ এক্স, ইন্টিগ্রেশন সাইন এবং ডিএক্স বাদ দিয়ে যা থাকে সম্পূর্ণটা হচ্ছে আমার ফাংশন অফ এক্স। আর আমার এখানে বলা ছিল ফাংশন অফ এক্স কে আমি লিখতে পারবো ফাংশন অফ এ মাইনাস এক্স, লিমিট সেম। এখানে দেখো লিমিট ঠিকই আছে 0 থেকে পাই। আমি যে কাজটা করলাম শুধুমাত্র প্রত্যেকটা এক্স এর পরিবর্তে পাই মাইনাস এক্স দেওয়া আছে, হোয়ার এ ইকুয়াল টু পাই। এখানে এ মিন করছিল আপার লিমিট, আর এখানে আপার লিমিট হচ্ছে পাই। তাহলে ফাংশন অফ এ মাইনাস এক্স মূলত ফাংশন অফ পাই মাইনাস এক্স।
এবার দেখো ফাংশন অফ এক্স ইকুয়াল টু এক্স সাইন এক্স 1 প্লাস কস স্কয়ার এক্স, যেখানে ফাংশন অফ পাই মাইনাস এক্স হচ্ছে পাই মাইনাস এক্স সাইন পাই মাইনাস এক্স 1 প্লাস কস পাই মাইনাস এক্স হোল স্কয়ার। তো প্রথম তোমাকে বুঝতে হবে যদি এটাকে আমি ফাংশন অফ এক্স বলি, ফাংশন অফ পাই মাইনাস এক্স হিসেবে তুমি এটা ক্লিয়ার কিনা। যদি ক্লিয়ার হও তাহলে তুমি এই সূত্রটি ইউজ করতে পারো যে যেখানে এফ অফ এক্স ছিল সেখানে চলে আসবে এফ অফ এ মাইনাস এক্স। এখন এ আর পাই এটা নিয়ে তোমাকে মানে কনফিউজড হওয়ার কোনো বিষয় না, এই জিনিসটাকে তুমি আইডেন্টিফাই করতে হবে আপার লিমিট হিসাবে। যেহেতু আমার এই প্রবলেমে আপার লিমিট পাই, তো এর পরিবর্তে আমি পাইকে ইউজ করব। তো সূত্রটা ইউজ করার জন্য মূলত কাজ হলো 0 টু এ এফ অফ এক্স ইকুয়াল 0 টু এ এফ অফ এ মাইনাস এক্স। শুধুমাত্র এই জায়গাটাতে এসে তুমি ফাংশন অফ এক্স কে ফাংশন অফ পাই মাইনাস এক্স হিসেবে লিখতে হবে। আর এই ছিল আমার ফাংশন অফ পাই মাইনাস এক্স, কারণ এক্স কে আমি পাই মাইনাস এক্স দ্বারা রিপ্লেস করব। যেখানে যেখানে এক্স আছে প্রত্যেকটা এক্স এর পরিবর্তে পাই মাইনাস এক্স বসবে। তো যারা বুঝো তারাও বলো বুঝছো কিনা, যারা না বুঝো তারাও বলো বুঝছো কিনা। স্যার বুঝছি। বুঝছি স্যার। স্যার আমার ক্লিয়ার হয় না, স্যার, আবার একটু বুঝছি। বললে আচ্ছা ক্লিয়ার হয়নি? মানে তুমি প্রথমে দেখো 0 থেকে পাই এই যে ফাংশন দেওয়া ছিল x sin x 1 প্লাস cos স্কয়ার x, আমি সম্পূর্ণ জিনিসটাকে ধরতেছি ফাংশন অফ x। মানে কেন ধরতেছি? জাস্ট সূত্রটাকে মিলানোর জন্য। তো যদি f অফ x এটা হয়, আমার জানার বিষয় হচ্ছে f অফ পাই মাইনাস x কত হবে। আর f অফ পাই মাইনাস x টা কেন আসলো? f অফ পাই মাইনাস x টা আসলো এই কারণে 4 নাম্বার প্রপার্টিসে বলা ছিল যে লিমিট সেম 0 টু a 0 টু a ফাংশন অফ x ফাংশন অফ a মাইনাস x। তো f অফ x এর পরিবর্তে f অফ x a মাইনাস x লিখে যদি ক্যালকুলেশন করো দুটো সেম ভ্যালু, আর a ছিল তোমার আপার লিমিট। এখন আমার যে প্রবলেমটা সেখানে জি এটা স্যার। দেওয়া আছে পাই, তাহলে আমাকে বের করতে হবে f অফ a মাইনাস x, দ্যাট মিন্স f অফ পাই মাইনাস x। তো এই কারণে f অফ x এটা হলে আমি চাচ্ছি সেখান থেকে f অফ পাই মাইনাস x লিখব। তো f অফ x থেকে f অফ পাই মাইনাস x এ আসার জন্য শুধুমাত্র x কে পাই মাইনাস x দ্বারা চেঞ্জ করে দিতে হবে। তাহলে এই জায়গাটাতেই আমার 4 নাম্বার সূত্রটা সেট হয়ে গেল। আর সূত্রটা সেট হওয়াতে কি লাভ হলো সেটা তুমি একটু পরে দেখতে পাবে। ঠিক আছে স্যার, বুঝতে পারছি। তাহলে ফার্স্ট স্টেপে আমি জাস্ট সূত্রটাকে সেট করলাম। এখন সেট করার পরে তুমি দেখো পাই মাইনাস এক্স ঠিক আছে, সাইন 180 মাইনাস থিটা ইকুয়াল টু সাইন থিটা। এখানে সাইনের যে প্রপার্টিজ সাইন 180 মাইনাস থিটা সাইন থিটা, আর cos 180 মাইনাস থিটা cos থিটা, তার উপরে স্কয়ার cos স্কয়ার x। তাহলে এই লাইন থেকে এই লাইনটা এভাবে আসবে। এখন তুমি দুইটা পার্ট করতে পারো, একটা হচ্ছে পাই সাইন এক্স আর একটা হবে মাইনাস এক্স সাইন এক্স। আমরা একটা ফ্র্যাকশনকে যে আলাদা আলাদা পার্টে লিখতে পারি সেই হিসাবে পাই সাইন এক্স দিয়ে একটা ফ্র্যাকশন আসবে, মাইনাস সাইন দিয়ে এক্স সাইন এক্স দিয়ে আরেকটা ফ্র্যাকশন। তো পরের যে ইন্টিগ্রাল দেখো এই ইন্টিগ্রালটা হুবহু আমার প্রথম ইন্টিগ্রালটাই চলে আসছে, তার মানে আমি আগের জায়গায় ফিরে আসলাম। এখানে 0 থেকে পাই এক্স সাইন এক্স 1 প্লাস কস স্কয়ার এক্স ডিএক্স, এক্স্যাক্টলি এই জিনিসটা ছিল আমার প্রথম স্টার্টিং এ যেটা আই। তাহলে পরের লাইনে সেটাকে আমি আই বলতেছি। তো সিস্টেমটা এমন হয়ে দাঁড়াচ্ছে আমি আই দিয়ে শুরু করলাম, আই দিয়ে শুরু করাতে এখানে আবার মাইনাস আই আসলো। তো এতে করে যে সুবিধাটা হচ্ছে আমি ভেরিয়েবলটাকে রিমুভ করে দিলাম। উপরে একটা ভেরিয়েবল ছিল, ভেরিয়েবলটা রিমুভ করে দিয়ে উপরে শুধুমাত্র সাইন ফাংশন পাচ্ছি। তো বাম পাশে আই ছিল, ডান পাশ থেকে মাইনাস আইটাকে আমি এখানে নিয়ে আসলাম। তো আই দুইটাকে যদি একত্রে নিয়ে আসি আই প্লাস আই, আর ডান পাশে থাকবে আমার শুধুমাত্র এই জিনিসটুকু। ডান পাশে থাকবে শুধুমাত্র এই জিনিসটুকু এটা। তো মেইন প্রবলেম আর এই প্রবলেমে শুধুমাত্র একটা জায়গায় চেঞ্জ আমি করতে পারলাম। এখানে একটা এক্স ছিল, এক্সটা না থেকে একটা কনস্ট্যান্ট চলে আসছে, এতে করে আমার অনেক বড় সুবিধা হবে। এক্স থাকাতে যে অসুবিধা ছিল আমি এটা ক্যালকুলেশন করতে পারিনি, কিন্তু এই সিস্টেমে যাওয়ার কারণে আমার এক্সটা চলে গিয়ে শুধুমাত্র কনস্ট্যান্ট, এখন খুব ইজিলি এটাকে সলভ করা যাবে। তো এই হলো আমার প্রপার্টিজ ইউজ করার যে ফেসিলিটি। তাহলে বাম পাশে আমি পাচ্ছি 2i আর ডান পাশে পাই sin x 1 প্লাস cos স্কয়ার x dx। কারণ এটা তো সিম্পল একটা তোমার, তুমি এখান থেকেও সরাসরি করতে পারো যদি cos x কে z ধরো, cos x কে z ধরলে sin x dx dz,
সেখান থেকে তুমি এটাকে ক্যালকুলেট করতে পারো, কিন্তু এখানে আরেকটা প্রপার্টিজ ইউজ করা আছে। তো এই প্রপার্টিজটা যদি একটু মানে ঝামেলা মনে হয় বা একটু বাড়তি কাজ হয়, তুমি প্রপার্টিজ ইউজ না করে এই জায়গা থেকে সরাসরি ক্যালকুলেশন করতে পারো যে cos x = z। সো স্যার পাইটাকে স্যার ইন্টিগ্রেশনের বাইরে বের করে রাখা যায় না? হ্যাঁ পাই sin x এর আগে যে হ্যাঁ পাইটা। পাই কনস্ট্যান্ট সেটা পরে চলে আসবে, যেটা আমি আগে না নিলেও পরে এখানে এসে নিয়ে নিছি। স্যার এখানে স্যার যে সামনে 2 নিয়ে আসছে আর ওখানে পাই বাই 2 হয়ে গেছে। এটা জি স্যার। এটা পাই বাই 2 এর একটা কারণ আছে, সেটা হচ্ছে আমার লিমিট ছিল শুধুমাত্র পাই, আর পাইটাকে আমি এখানে লিখলাম 2 × π/2। একটা প্রপার্টিজ ছিল 0 to n এ, এই যে এখানে দেওয়া আছে 0 to twice fx dx to 0 to a fx dx। এটা কি কোনো সূত্র? এটা তোমার সূত্র, আমি দেখি এটা কত নম্বর সূত্র ছিল। তোমার যে 6 নম্বরে একটা সূত্র ছিল। জি স্যার জি স্যার। ওকে, এখানে বলা ছিল 0 থেকে টুয়াইস a কে 2 × 0 to a লেখা যাবে। আগে বলছিলাম যেটা পাশাপাশি হবে, এটাকে 2 × 0 to a লেখা যাবে। শর্ত হচ্ছে f of twice a minus x আর fx ইকুয়াল হতে হবে। যদি f of twice a minus x আর fx ইকুয়াল হয় তখন আমি সূত্রটা ইউজ করতে পারবো। তুমি এখানে চেক করে দেখো, এখানে সেটা ইউজ করা যাচ্ছে এই জায়গাটাতে 0 থেকে twice a fx dx equal to 0 to fx dx যদি f of twice a minus x আর f of x সমান হয়। আমি সূত্রটাকে এই পয়েন্টে এসে সূত্রটাকে ইউজ করতেছি, তাহলে এটা হচ্ছে আমার f of x। ওকে এটা যদি f of x হয়, তুমি দেখো f of pi minus x আর f of x সেম কিনা, কারণ এটা সেম হবে। f of pi minus x আর f of x সেম হবে এই কারণে যখন তুমি এখানে sin 180 minus theta লিখো sin theta, আবার cos 180 minus theta লিখো, এটা হচ্ছে minus cos theta। জি স্যার, যেটা আমরা আগে করে আসলাম। হ্যাঁ, এখানে যেহেতু cos 180 minus theta আগে বলতে আমি মিস করছিলাম, এটা হচ্ছে minus cos theta, স্কয়ার থাকলে সেটা প্লাস হয়ে যাচ্ছে। সাইনটা তো ডাইরেক্ট 180 minus theta sin theta এটা পজিটিভ, কিন্তু cos এর ক্ষেত্রে 180 minus theta এটা cos এর জন্য নেগেটিভ। এখানে আমি মূলত পাচ্ছিলাম minus cos x, স্কয়ার থাকাতে সেটাও প্লাস হয়ে যাচ্ছে। তো ঘুরে ফিরে এটা এবং এটা সেম জিনিস, তাহলে বোঝা গেল ফাংশন অফ x আর ফাংশন অফ pi minus x ইকুয়াল। এখন পাইটা আমি কেন সেট করলাম, পাইটা সেট করলাম এই কারণে আমি প্রপার্টিজটা নিচ্ছি টয়েস এ হিসাবে, যেখানে আপার লিমিট ছিল টয়েস এ, আর এখানে দেখো আমার আপার লিমিট হচ্ছে পাই, মানে পুরো জিনিসটাকে আমি বলতেছি টয়েস এ। যখন আমি এটাকে টয়েস এ বলে এই সূত্রটাকে সেট করতে পারি, সেক্ষেত্রে আমার এর ভ্যালু হচ্ছে π/2। এটা পরের লাইনে এসে তোমার শুধুমাত্র এ আসছে এখানে। জি স্যার। এখানে 2 এখানে, এখানে তুমি দেখো 2 ঠিক আছে, এখানে আমার এর জায়গায় π/2 আসছে। এই ছিল আমার টয়েস এ। অর্থাৎ সূত্রের যতটুকু চেঞ্জ, এখানে শুধুমাত্র সবই ঠিক ছিল, 2টাকে এখান থেকে নিয়ে আমি আগে লিখলাম, এটা এই কন্ডিশন স্যাটিসফাই করার কারণে লিখতে পারছি। আর এটাকে 2 × π/2 ধরে তুমি 2 আগে নিয়ে আসছো, π/2 এখানে পরে লিখছো, এই ইন্টিগ্রালটা চেঞ্জ হয়ে এটা আসলো, পরে আমার 2 ক্যান্সেল, আই এর মান এটা। ফাইনালি আমার ক্যালকুলেশন করার বিষয় দাঁড়াচ্ছে এই জিনিসটুকু। এই জিনিসটুকু ক্যালকুলেশন করার জন্য তুমি সাবস্টিটিউশন ইউজ করতেছো। স্যার এবার কি আমরা যেহেতু sin x 1 + cos x, এটা সিম্পলি দেখলে বুঝতে পারবে এটা কিভাবে করা যাবে। যখন cos x কে ধরা হবে তখন minus sin x dx equal dz, বা sin x dx এর পরিবর্তে minus dz, আর নিচে হচ্ছে তোমার 1 + z²। তো এই লাইন থেকে এখানে চলে আসো, উপরে 2 minus dz, নিচে 1 + z²। আর লিমিটটা চেঞ্জ করে নিচ্ছি এই রিলেশন থেকে, যে when x = 0 z = cos 0 1, when x = π/2 z = cos π/2 0। মান দুটো নিচ্ছি এখান থেকে, একটা হচ্ছে আমার লোয়ার ভ্যালু এই মানের জন্য z এর মান কত, আর একটা ছিল আপার ভ্যালু এই মানের জন্য z এর মান কত। এবার আমরা লিমিটটা সেট করব, লিমিট সেট কর যাতে আর করেসপন্ডিং জায়গায় হয় লিমিটটা, লোয়ারের জায়গায় লোয়ারটা বসাতে হবে।
সো এটা 1 আপার ছিল পাই বাই 2 তার জায়গায় আসবে 0 এই জন্য উপরে আসছে তোমার 0 আর মাইনাস সাইনটা নিয়ে নিছি পরে এখানে দেখো মাইনাস ডিজেড ওকে তো এখানে একটু চেঞ্জ করতে পারো এই হিসাবে আমার তো অলরেডি একটা মাইনাস সাইন ছিল আর যেহেতু আমি আরেকটা মাইনাস সাইন শো করতেছি তার মানে এই জায়গাটাতে আমি লিমিট চেঞ্জ করে দিচ্ছি এই জায়গাটাতে লিমিট চেঞ্জ হয় আপার লিমিট হচ্ছে আমার 1 আর লোয়ার লিমিট হবে 0 একটা প্রপার্টি ছিল যদি আপার লিমিট আর লোয়ার লিমিটকে ইন্টারচেঞ্জ করি তাহলে আগে একটা মাইনাস সাইন পাওয়া যাবে তো এই কারণে 1 to 0 এটাকে আমি লিখলাম -0 to 1 আর এটা কিন্তু আগেই ছিল তো পরে দুটো সাইন মিলে প্লাস হয়ে যাচ্ছে আমার লাস্ট থাকছে শুধুমাত্র 0 থেকে 1 ডিভাইড 1 প্লাস জেড স্কয়ার না এই ছিল আমার tan ইনভার্স জেড সরাসরি সূত্র যেটা তো এই পর্যায়ে শুধুমাত্র জেডের জায়গায় আপার লিমিট 1 আর জেডের জায়গায় লোয়ার লিমিট 0 শুধু এটা গুলো পাই যেত এটা গুলো 0 এই হিসাবে পাই স্কয়ার 4 এরকম ফাইনাল রেজাল্ট তো একটু বড় ক্যালকুলেশন বা সাথে সাথে তোমার কাছে একটু কঠিন মনে হলো তুমি যদি পরে দেখবার দেখো অসুবিধা হবে না আশা করি স্যার ওই যে i ইকুয়াল স্যার পাই ইনটু স্যার ওই 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 লাইনটা tan ইনভার্স যেটার আগের লাইনটা একটু ক্লিয়ার করলে ভালো হতো ওকে স্যার tan ইনভার্স যেটা নিচে স্যার যখন ধরলাম তারপরে আর কি এখানে tan ইনভার্স যেটার উপরের লাইনটা ওটা জি স্যার জি স্যার জি স্যার আচ্ছা এখানে আমি একটু চেঞ্জ দেখাচ্ছিলাম দাঁড়ান এই জায়গায় আমার তোমার টাইপিং এ একটু এরর ছিল যেটা আমার লিমিট ছিল 1 থেকে 0 আর আমি এটাকে কারেকশন করে দিচ্ছি উপরে 1 নিচে 0 অর্থাৎ লিমিট আপার লিমিট লোয়ার লিমিট চেঞ্জ হয়ে গেছে যেখানে 0 ছিল সেখানে আমি নিয়ে আসলাম 1 আর যেখানে 1 সেখানে নিয়ে আসলাম 0 তো এতটুকু হওয়ার কারণে তোমার একটা মাইনাস সাইন আসবে একটা প্রপার্টি ছিল দেখো a থেকে b আর b থেকে a স্যার আমরা প্রথমে দেখছিলাম এরকম একটা হ্যাঁ তোমার 3 নাম্বার যে প্রপার্টিটা ছিল এখানে বলা ছিল যদি আমি a to b কে b to a লিখি তাহলে আমাকে একটা মাইনাস সাইন দিতে হবে এখানে এসে স্যার সামনে একটা মাইনাস জি স্যার বুঝছি স্যার ওকে ছিল আচ্ছা তাহলে আজকে এই পর্যন্ত আমি শেষ করছি তুমি শীটটা আমি এক সময় দিয়ে দিব পরে প্র্যাকটিস করো আর কোনো প্রবলেম থাকলে আমাকে পরে ক্লাসে বলবে আর কি চলে গেছে ফাহিম ভাই? ফাহিম শেষ করে দাও ভাই শেষ করে দেন ক্লাস